আপনারা দেখছেন আনফিল্টার সামিম পডকাস্ট সিরিজ। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে মনিদা। সকলেই চেনে, সাউথ বা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের অনেকেই চেনে মনিদাকে। 25-26 বছর ধরে ক্রিকেটের জার্নি। তো আজকে আমরা মনিদার কাছ থেকে ওনার হিস্ট্রি জানবো। তো আমাদের সঙ্গে থাকো। মনিদা, কেমন আছো? আমি ভালো আছি। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন তোমার এই অ্যান্ড অল দি বেস্ট তোমার যে আনফিল্টার সামিং তুমি শুরু করেছো। তো বেস্ট উইশেস জানাই তোমাকে আর তোমার টিমকে। ভালো করো আর করতে করতে খেলাধুলো ছাড়ো না, খেলতে থাকো, এটাই বলবো। থ্যাংক ইউ। তোমার ক্রিকেট শুরুটা কিভাবে? ক্রিকেট শুরুটা তুমি বলতে পারবো যে যেমনি সবার হয়। আমার বড় দাদারা খেলতো, তো ওনাদেরকে দেখে দেখে আমারও ইচ্ছে ছিল পিছন পিছনে। আর আমি থাকতাম একটা পাড়াতে, তো ওই পাড়া গুলি ফুলিতে যেভাবে ছোট ব্যাট নিয়ে খেলা একটা চলে এসেছিল, তো ওইভাবে ওদেরকে দেখে দেখে ফলো করেছি। কেন কি আমি খেলা মানে সেন্স কিছুটা এসছে আমার খেলার ভাবে। এটা স্টার্ট হয়েছিল 1992 ওয়ার্ল্ড কাপ। তাও মনে আছে, আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে গিয়েছিলাম আমরা। ঠিক আছে, একটা আত্মীয় বাড়ি ছিল, সেখানে ফার্স্ট আমরা 1992 ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম। যেখানে সেখান থেকে ফ্যান হয়ে গেছিলাম আমি ইমরান খানের আর অস্ট্রেলিয়ান টিমে অ্যালেন বর্ডারের। তো ওদেরকে ফলো করতে করতে এই জার্নিটা শুরু হয়ে গেছিল। তারপর দাদারা খেলতে যেত, তো ওনার পিছনে পিছনে যেতাম, ওনাদের জন্য ফিল্ডিং করা, এরকমই স্টার্ট হয়েছে আর কি। তখন বয়স কত ছিল? তখন বয়স হবে ওই 9-10 বছর। 10 বছর। ছোটবেলা থেকে শুধু ক্রিকেটের প্রতি প্যাশন ছিল নাকি আর অন্য কিছু স্পোর্টস এর প্যাশন ছিল? টু বি ভেরি অনেস্ট, খেলেছি মোটামুটি সবই স্পোর্টস, কিন্তু ক্রিকেটই আমার পুরো ব্লাডে বলতে বলে ঢুকে গেছিল। তো ক্রিকেট ছাড়া, ক্রিকেটের বাইরে আর কোনোদিন কিছুই ভাবিনি। দিল আর দিমাগ মে ক্রিকেটই है। ক্রিকেটই। আমি এমনি ডিস্ট্রিক্ট লেভেল ফুটবলও খেলেছি অ্যাজ এ গোলকিপার নিজের স্কুলের হয়ে। কিন্তু হ্যাঁ, কিন্তু ফুটবল ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ইনজুরি, তো ওটা আলাদা আর একটা গল্প আছে। কিন্তু ক্রিকেট ছাড়া আর কিছু ভাবিনি আমি। প্রথম ম্যাচ কোথায় খেলেছিলেন? প্রথম টুর্নামেন্টের ম্যাচ যদি বলো, দেখো সেরকম আন্ডার আর্ম টুর্নামেন্ট তো অনেক খেলেছি, বাট ফুল আর্ম প্রথম টুর্নামেন্ট আমাদের এখানে ব্লু স্টার ক্লাব ছিল। ঠিক আছে, তখন বয়স আমার তখন না দুটো খেলা হতো। একটা হাইটের খেলা হতো 4 ফুট 10। বলতে জায়গাটা একটু বলো। এই তুমি স্টেশন, পার্সাকা স্টেশন, সামনে একটা ছোট মাঠ ছিল, অনেক ফেমাস মাঠ ছিল। যারা সেই সময়ের প্লেয়ার গুলো তারা সবাই চেনে। ময়দান? ময়দান হ্যাঁ, না 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 ময়দান না, ব্লু স্টার ময়দান। ব্লু স্টার ক্লাব ছিল, ওখানে একটা মাঠ ছিল। ঠিক আছে, এখন তো অনেক কনস্ট্রাকশন হয়ে মাঠটা অনেক ছোট হয়ে গেছিল। তখন একটা খুব ভালো মাঠ হতো, আর কালো রবার বলে খেলা হতো কংক্রিট পিচে। তো তখন 4 ফুট 10 ইঞ্চ বলে 4 ফুট 10 হাইট থাকলেই ওই খেলাটা খেলতে পারি। তো ওটা আমার প্রথম টুর্নামেন্ট আমি খেলেছি। আর আমরা ফাইনাল খেলেছি, ফাইনালে আনফরচুনেটলি আমরা রানার হয়েছি। তো সেখান থেকে আমার টুর্নামেন্ট জার্নি তুমি বলতে পারবো, ইন্ডিপেন্ডেন্ট টুর্নামেন্ট জার্নি সেখান থেকেই শুরু হয়েছে। বাড়ি বা ছোটবেলা থেকে কোথায় বড় হয়েছে? দেখো, আমি জন্ম নিয়েছি, আমার পড়াশোনা, আমার সবকিছু কলকাতাতে হয়েছে, পার্সাকাসেই হয়েছে। ঠিক আছে, পার্সাকাসে অনেক এই চেনে, খারাপ নামে বা ভালো নামে আমি জানি না, বাট দাপাড়া বলে একটা জায়গা ছিল, যেখানে একটা ছোট্ট বাড়ি মধ্যে আমার জন্ম। তো ওখান থেকেই সবকিছু শুরু। আলটিমেটলি এখনো থাকি আশেপাশেই, মানে যেখানে জন্ম হয়েছিল তার 1 কিলোমিটারও নেই, যেখানে ইম্পিরিয়াল পার্ক অ্যাপার্টমেন্টে থাকছি। তো উপরওয়ালার ঈশ্বরের অনেক ধন্যবাদ দিই যে ওখান থেকে ওখানে এই জার্নিটা করতে পেরেছি। আর খুব ভালো, আরো থ্যাঙ্কফুল আছি আমি নিজের উপরওয়ালা আল্লাহর কে নিজের হবিটাকে মেনটেন করতে পেরেছি। হবি যে প্যাশন আছে, এখনো অনেকের এই জায়গাতে পারে না, সেটা থেকে আপনি স্যাটিসফ্যাকশন? আলহামদুলিল্লাহ, সেটা স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু এর জন্য আমি স্যাক্রিফাইসও করেছি। ঠিক আছে, একটা প্লেয়ারের যে পিক টাইম হয় সেটা হয় তোমার ওই ধরে নাও 21 বছর থেকে 26 বছর, এটা একটা প্লেয়ারের পিক টাইম হয়। তো এই সময়ে আমি স্যাক্রিফাইসটা করেছি। আমার গ্র্যাজুয়েশন অব্দি আমি খেলে নিয়েছি, অনেক টুর্নামেন্ট খেলে নিয়েছি মোটামুটি। সাউথ ক্যালকাটা আর সাউথ ক্যালকাটা বলুক বা নর্থ ক্যালকাটা বলুক, আমাদের মধ্যে নেই পল্টনদার জন্য অনেক খেলা দিয়েছে আমাকে নর্থ ক্যালকাটা থেকে। ঠিক আছে, তো সেটা তখন 12 ওভারে খেলা হতো, সেকেন্ড হাফে যেতাম, আরামসে খেলতাম, টাকা নিয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু গ্রাজুয়েশন অব্দি আমি অনেক খেলাটা খেলে নিয়েছি তখন অব্দি। ঠিক আছে, আমরা 2 বছর কন্টিনিউয়াস কাটাপুকুর চ্যাম্পিয়ন হয়েছি বড় বড় টিমকে হারিয়ে। ঠিক আছে, চিকি সিং তখন ছিল, কপিল খুব অনেক ভালো খেলতো, নুরফুরদা ছিল, তখন ওদেরকে হারিয়ে আমরা 2 বছর, সব ইয়াং ছেলেরা আমরা
আমি ছিলাম, সাজিদ নেই এখন আমাদের মধ্যে, ও ছিল, ঠিক আছে, পলাডান সানি ছিল, ঠিক আছে, তারপরে আমাদের পাড়ার টেনিসে বলতে পারো সে আমার মেন্টর, গুড্ডু ভাই, রাজু ভাই, ডাবলু ভাই, এদেরকে নিয়ে আমি 2 বছর কন্টিনিউয়াস কাটাপুকুর চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু আফটার গ্রাজুয়েশন যেহেতু আমার জব হয়ে গেছিল সিপ্লা বলে একটা কোম্পানিতে বোলপুরে, আর ফ্যামিলি রেসপন্সিবিলিটিও ছিল, ঠিক আছে, তো সেখান থেকে আমি খেলা 5 বছর পুরো খেলিনি, সবাই জানে এটা, ঠিক আছে। তো 5 বছর খেলা আমি একদম খেলিনি, ব্যাটটাও টাচ করিনি। আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল বোলপুর, বোলপুর, ঠিক আছে, সবাই চেনে, শান্তিনিকেতন আমি থাকতাম, ওখানে কামরুল্লাহ দেখা হতো আমার, ঠিক আছে। হ্যাঁ, তো মাঝে মধ্যে বলতো খেলো, আর না, একবার ব্যাট ধরে নিলে এখান থেকে আবার ডিটাচ হয়ে যাব। তো ওই যে জার্নিটা ছিল সিপলা থেকে রানব্যাক্সি অব্দি, আমি স্টেবল করেছি নিজেকে, একটা পজিশনে নিয়ে এসেছি। তারপরে 5 বছর হয়ে যাওয়ার পরে দেখলাম কি একটু স্টেবল হয়ে গেছে চাকরিতে, তো স্যাটারডে সানডে করে আমি খেলাটা শুরু করলাম। তারপর থেকে ওপরওয়ালা এখন টাইম পেয়ে যাই, অনেকটাই খেলে নিয়েছি, এরকম না। তো তুমি বলতে পারো কি সেই যে 5 বছর আছে ওটা এখন কম্পেনসেট করছি আমি খেলে। প্রথম টুর্নামেন্ট সিনিয়র টিমে প্রথম যে টুর্নামেন্ট খেলেছিলে সেটা কোথায়? প্রথম টুর্নামেন্ট সিনিয়র হিসাবে আগেন ওই গুড্ডুদা আমাকে সিনিয়র টিমে অ্যাজ আ সিনিয়র বলে, তো আমাদের পাড়াতেই একটা টিম ছিল, ওরা খুব ভালো খেলতো, গুড্ডু, রাজু, ডাবলু বলে, ঠিক আছে, অনেক সময় এই ব্লু স্টার ক্লাব আছে তাদের হয়ে খেলতো। তো রাস্তায় আগেনস্টে আমরা বাচ্চা টিম থেকে ম্যাচ হচ্ছিল, ওই ভিআইপি রাস্তায়, এখন তো বুঝতেই পারবে না কি এখানে খেলা হতো, তো ভিআইপি মেন রোডে খেলা হতো। তখন আমি ওদেরকে 2-3টে ম্যাচ আমাদের সাথে জুনিয়র টিম হতো, তো অনেক মেরেছিলাম। তো ওই প্রথম সুযোগ দিয়েছিল, প্রথম টুর্নামেন্ট বড়দের সাথে আমরা খেলেছিলাম মজিদবাটি আর তোমার ধামাখালিতে একটা টুর্নামেন্ট হতো, খুব ভালো। ওই সময় আমি বলবো এই সময়ও কোনো টুর্নামেন্ট হয় না যে সেই রকম লেভেলের টুর্নামেন্ট করায়, এত অঞ্চল সবাই জানে, যারা যারা ধামাখালি খেলেছে, ধামাখালি, তো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গ্রাউন্ড, আমি খেলিনি। আচ্ছা, আমি এখন ধামাখালির গল্প না শুনলেও মসজিদবাটির গল্পটা কিন্তু মজিদবাটি এই জন্য শুনছো কেন, এখনো মজিদবাটি খেলাটা হচ্ছে। এবার আমরা প্যারালে খেলতাম, ঠিক আছে, 25 ডিসেম্বর আমাদের এখানে টুকাই ছিল, ফিক্স আছে আমাদের 25 ডিসেম্বর প্রথম খেলা হবে, সকাল 6টায় আমাদেরকে সায়েন্স সিটি চলে যেতে হবে, ওখান থেকে বাস ধরে আমরা ধামাখালি যাবো, ঠিক আছে। 16 ওভারে ম্যাচ হতো, এত সুন্দর ম্যাচ হতে পারতো না, অ্যাবসলিউটলি। সেই সময় সব খেলেছে, টিলু শর্মা সব খেলেছে, ঠিক আছে, এত সুন্দর গ্রাউন্ড। আর ফাইনালটা হতো 15 ওভার 2 ইনিংস। তোমাদের ওদিকে যত সিনিয়র প্লেয়াররা আছে সবাই জানে ধামাখালি অনেক ফেমাস টুর্নামেন্ট ছিল, বিশ্বাস করবে না, তখন ক্যাশ ছিল ওখানে আমার মনে হয় 6,000 বা 10,000 হবে, এত বড় টুর্নামেন্ট, এত বড় লেভেলের টুর্নামেন্ট। অনেক, কত সাল বলতে পারবে? সাল বলি তো আমি, অনেক সাল, মানে কত হবে, 20 বছর হয়ে গেছে। 20 বছর হয়ে গেছে? হ্যাঁ, 20 বছর আগে, সবাই জানে ধামাখালি, সবাই জানে, মানে 2006। হ্যাঁ, তো ওখান থেকে আমাকে প্রথম নিয়ে গেছে ওখানে 16 ওভারে খেলা খেলতে। আলহামদুলিল্লাহ ওদের সাথে খেলেছি, ভালো পেয়েছি, রান পেয়েছি। তো ওখান থেকেই জার্নি সিনিয়র টুর্নামেন্টের শুরু। তারপরে ওখান থেকে খেলে মজিদবাটি, আর তখন মজিদবাটি এমনি ছিল কি ওইসব ব্রিজ ফ্রিজ ছিল না, শুনলাম 2টো নদী পার করতে হতো। তারপরে যে মেন ক্যানিং নদী আছে সেটা আমরা হেঁটে পার করেছি, কেন কি জল শেষ হয়ে যেত ওখানে, তো হ্যাঁ, পুরোটা আমরা হেঁটে কাদায় পার করেছি। তো ওইগুলো সব এক্সপিরিয়েন্স আছে, সত্যি বলবো আলাদা এক্সপিরিয়েন্স। ওখান থেকে জার্নি মোটামুটি শুরু, আর তারপরে অনেক টুর্নামেন্ট খেলেছি। প্রথম ম্যাচে পারফরমেন্স কি ছিল? প্রথম ম্যাচে কোন সিনিয়র টুর্নামেন্ট? প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স ছিল, 16 ওভারে খেলা ছিল, আমাকে ওপেনই করেছিল। আমার এক্সাক্ট রান তো মনে নেই, কিন্তু আমি ওই 70-80 মাঝের মধ্যেই করেছিলাম রান, ঠিক আছে, ওই 70-80 রান করেছিলাম। তখন একটু চাকে বোলিংও করতাম, তো ওই বোলিং আর ব্যাটিং এর জন্যই প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ আমাকে দিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, আমার মনে আছে 25 টাকা একটা খামে ভরে 25 টাকা এখনো মনে আছে, সেটা এত বড় টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ ছিল। বেশি ওই টুর্নামেন্টটা এইভাবে এত কন্ট্রোল হিসাবে হতো কি সবাই খেলতে চাইতো। তখন কালদি ক্যাট অনেক বড় বড় টিম ওখানে, কালদি ক্যাট এইরকম সব টিম, ভিআইপি যেটা পারভেজ খেলতো, এরা সব বড় টিম ছিল। আর ধামাখালি এই টোটালি ভালো টিম করতো, এখান থেকে আমরা গেছি। আমি মনে করে আমি 3-4 বছর চ্যাম্পিয়ন টুর্নামেন্ট। অ্যাবসলিউটলি, ওটা লাস্ট টুর্নামেন্ট যেটা হয়েছে ওটা নিজে ওরা বরবাদ করে দিয়েছে, কি ক্র্যাশ মানি করে দিল 1 লাখের উপরে। তোমার এত ভিতরে রেঞ্জ সার্কার এসেছিল ওখানে, ঠিক যদি আমি মনে করি, যেটা সেই সময় ইন্ডিয়া সিলেক্টর ছিল রেঞ্জ সার্কার। তো ওটাই মনে হচ্ছে লাস্ট টুর্নামেন্ট, সেটা আমি আনফর্চুনেটলি খেলিনি, কেন ওর সময় আমি খেলতাম না, মানে 5 বছরের মধ্যে। হ্যাঁ, ওটা 5 মধ্যে মনে হয়।
কিন্তু ওই খেলাটা বন্ধ হয়ে গেছে। আমি বলতে পারবো না তোমাকে কি এত সুন্দর সেই সময়ের মাঠের পরিবেশ আমি দেখিনি। ক্রিকেটে আসার অনুপ্রেরণা কি? এইরকম কিছু অনুপ্রেরণা বলতে পারবো না, বাট প্যাশন। এমনি নাকি আমি কাউকে দেখে ফলো করেছি। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আমি যেভাবে বললাম কি ইমরান খানের উপরে ছিল, তারপরে আমি আজহারউদ্দিনকে দেখেছি ওই কলার তুলে তাবিজ পরে। তো ওইগুলো বলতে পারবে কেন সেই সময় অত লাইভ খেলা অত ছিল নাকি খেলা একদম সিনসিয়ারলি ফলো করব। আর অনেক ছোটবেলাতে আমাদের বাড়িতে টিভি ছিল না, টিভি এলো তো কেবল ছিল না, তো অনেক কিছু ব্যাপার ছিল, আর এ তো ইউটিউব এসব ছিল না। তো খেলার মধ্যে যে খেলে খেলে যে ইন্টারেস্টটা থাকতো সেখান থেকেই হয়ে গেছে। আর দাদারা খেলতো, ওদেরকে ফলো করে। হ্যাঁ, একটু ম্যাচিওর হয়ে যাওয়ার পরে যখন খেলা দেখতে শুরু করেছি কিছু লাইভে, তো আমাদের এখানে যে বড় প্লেয়াররা ছিল, পল্টন দা মারা গেছেন উনি, বিনোদ চৌধুরী, তারপরে সুনু খান, সাইদ ভাই, এদেরকে দেখে 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 হ্যাঁ এরকম হতে হবে, এরকম হতে হবে, ঠিক আছে। আর বিনোদ চৌধুরী তো লিজেন্ড, ওদের ওর ব্যাপারে বলা নেই। তো এদেরকে দেখে দেখে হলো কি হ্যাঁ খেলবো তো এরকমই খেলবো। এখন কোন দলের হয়ে খেলছেন? এখন আগেন টেনিস মোটামুটি আমি ফ্লাইং খেলি লাস্ট 2-3 বছর থেকে। জয়িস ছাড়া পরে, জয়িস ছিল বেটা যেটা এখন টিএস গ্রুপ করে আছে, সেটা ছাড়া পরে এখন মোটামুটি ফ্লাইং খেলি। এই গত বছরে বাবাইয়ের সাথেও অনেক খেলেছিলাম আমরা, ঠিক আছে। তো মোর অরলেস আমি ফ্লাইং খেলি। কেন, তার কারণও আছে, কেন কি সবসময় তো আমি পুরো টাইম দিতে পারি না। তো যখন সুযোগ হয় তখন আমি খেলে নিই। আর একটু লাস্ট 2 বছর থেকে ডিউজও খেলছি, তো সেভাবে নিজেকে টাইম ম্যানেজ করে যেভাবে যে সুযোগ হয় সেরকম আমি খেলি। তোমার কোন পজিশনে ব্যাটিং করতে ভালো লাগে? দেখো, আমি ছোটবেলা থেকেই একটা আছি, যেটা অনেক পরে গ্র্যাম স্মিথ বলেছে যে ব্যাটিং করার জন্য ওকে ওয়েট করতে ভালো লাগে না। তো মোটামুটি সেম আমারও ভাবো যে ছোটবেলা থেকে ওপেন করে এত হয়ে গেছে কি মোস্ট প্রেফারেবল পজিশন আমার ওপেনিংই আছে, কমফোর্টেবল থাকি আমি। নতুন পুরোনো বল বলে আমার কোনো এরকম ফ্যাক্টর হয় না, বাট জিনিসগুলোকে নিজের অনুযায়ী ইনিংটাকে বিল্ডও করতে পারি। বাট নাও ইট ইজ তো থিংস না চেঞ্জ, তো বাট প্রিয় পজিশন তো ওপেনিংই আছে। তো কোনো সময় এরকম হয়েছে যে নিজের পজিশন অন্য কারোর জন্য ছাড়তে হয়েছে? অনেক সময় হয়েছে। টেনিস ক্রিকেট শর্ট টার্ম, আমরা অন্যদের খেলতে যাই, তো অলওয়েজ ফ্লেক্সিবল কি যে একটা মাথায় রাখতে হবে যখন এই সময় চলে এসেছি যে ব্যাটিং পজিশন টেনিস ক্রিকেটে কিছু ফিক্স না, ঠিক আছে। ছোট ফরম্যাটে খেলা, তোমাকে যেখানে যে রোলে যেতে হবে তোমাকে রেডি থাকতে হবে। আলটিমেটলি গিয়ে একটা জিনিস ভালো আছে কি যখন তুমি ওপেন করছো না তখন তোমার একটাই আছে কি সিচুয়েশন তুমি যেটা পাচ্ছ ওটা রেডি পাচ্ছ। ওপেনিং এ তোমাকে সিচুয়েশন রেডি করতে হয় যে আমি যেরকম পারফরমেন্স করবো আমার পরের ব্যাটসম্যান গুলো সেভাবে ক্যারি ফরওয়ার্ড করবে। এবার অনেক সময় হয়েছে কি ব্যাটিং খেলতে গেছি দূরে ব্যাটিংই পাইনি, যেটা হয় ম্যাক্সিমাম হয়। তো সেরকম কিছু না, অনেক সময় আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে। একটু বড় ওভারের খেলাগুলো হলে সেখানে আমি দেখেছি তোমাকে যে ইনিংসটাকে বিল্ড কর। তো সেটা রিজন হচ্ছে কি একটু টেকনিক্যালি, দো আমি কোনোদিন কোচিং সেন্টার যাইনি, বাট আলহামদুলিল্লাহ একটু টেকনিক আছে আর আমি একটু গেম রিড করতে পারি, ঠিক আছে। গেম রিড অনুযায়ী আমি জানি কি যদি বড় ওভার আছে আমি যদি ইনিশিয়ালি উইকেট না দিই বা সিচুয়েশন হিসাবে খেলি, ভালো বলারকে একটু দেখে নিই, আমি পরে বলার গুলোকে টার্গেট করে আমি রান করে দেবো, যেটা হয় বড় ওভারে। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সর্বোচ্চ ব্যক্তিগত রান কত? সব থেকে বেশি রান সুভাষগ্রাম পেটুয়া 156 করেছিলাম। কত সেটা ওটা 12 ওভারে খেলা ছিল, অনেক ছোট মাঠ পেটুয়াতে, সেটা অনেক বছর আগে, ঠিক আছে। 154 12 ওভারে খেলা ছিল। আর সর্বোচ্চ রান টেনিস ক্রিকেট এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা কয়টা মারা হয়েছে এটা কি মনে আছে বা বলতে পারবেন? না, এটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন। কাউন্টিং তো করা হয় না। এবার আমাদের অফিশিয়াল স্কোর বুক নেই যে আমরা এইসব করে। হ্যাঁ, এখানে না ক্রিক রোজ চলে এখন, তো কিছু কিছু টুর্নামেন্ট যেমনি লাস্ট রোমাঞ্চকে ক্রিক রোজে ছিল, বাট সেটা আমার মনে নেই, এটা মনে নেই। আমি তো রিকোয়েস্ট করবো কি এই ক্রিক রোজ বা অন্যান্য অ্যাপ যেগুলো এসছে, স্পেসিফিক্যালি আমার ভালো লাগে ক্রিক রোজ, আমাদের যতটা টেনিস ক্রিকেট হচ্ছে সেখানে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা খুবই ইজি, খুবই ইজি। টুর্নামেন্টের পক্ষে আজকে 2 বছর আগে ওই টুর্নামেন্টে কি হয়েছে তুমি ডেটা পেয়ে যাবে। সব থেকে ভালো ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, এগুলো সব ক্লিয়ারলি ডিফাইন্ড আছে। আচ্ছা, আমি এই জায়গায় আরেকটা কথা বলি, আমাদের মগরাট একটা আঞ্চলিক টুর্নামেন্ট হয়, মগরাট একটা আঞ্চলিক টুর্নামেন্ট হয়, মাঠপুর সবুজ সংঘ অর্গানাইজ করে। তো সেই টুর্নামেন্টে 1996 কি 1998 সাল থেকে হয়ে আসছে।
তো ওই টুর্নামেন্টের এখনো পর্যন্ত যা হিস্ট্রি রয়েছে, খেলার সময় কোনো ব্যাটসম্যান ধরো রান করছে, কেউ যদি সর্বোচ্চ রান করে থাকে এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয় কে কত সালে চ্যাম্পিয়ন হয়েছে, কে কত সালে রানার্স হয়েছে, কার কত উইকেট আছে, কে কত দ্রুত গতিতে সেঞ্চুরি করেছে, সব হিস্ট্রি বলে। এটা আমি অন্য কোথাও আমি দেখিনি। আমাদের মগরাট আঞ্চলিক টুর্নামেন্টের মধ্যে আমাদের ওই টুর্নামেন্টটাকে সবাই বিশ্বকাপ মনে করতো। বর্তমানে টুর্নামেন্টের গ্ল্যামার একটু নষ্ট হয়েছে, কিন্তু আগে আমাদের মগরাট আঞ্চলিক টুর্নামেন্টের ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ওই টুর্নামেন্টের হিস্ট্রি এইভাবে বলা হয়। তো অন্য কোনো টুর্নামেন্টে এইভাবে রেকর্ড মানে বলতে আমি দেখি না। হ্যাঁ। তো আমি থ্যাঙ্কফুল বাকি সবুজ সঙ্গে আলাদা উনি মেনটেন করে খাতা বা হিস্ট্রি রেকর্ড বুকটা, তো ওনাকেও থ্যাংক ইউ। এইভাবে কাজ করাটা বিনা অ্যাপের মাধ্যমে ডিজিটাল সময় ছাড়া এইভাবে রেকর্ড করা খুব কিন্তু একটা খুবই একটা পরিশ্রমের কাজ, কেন ওরা ম্যানুয়ালি করছে, ডিজিটালি করছে না। তো অনেক সে আর প্লেয়ারদেরও ভালো লাগে পুরোনো কি করেছে, পারফরমেন্স বলতে গেলে ওদের কনফিডেন্সও বাড়ে। অনেকের যেভাবে আমরাও আছি কি একটা বিশেষ করে মাঠ আছে যেখানে নামলেই মনে হয় কি এখানে তো কিছু হবে না, এটা আমার মাঠ, এখানে কনফিডেন্স থাকে। খারাপ ফর্মে গেলে ওখানে একটু কনফিডেন্স হয় না, এখানে লাক বা ফেভার কিছু একটা কাজ করে। সেভাবে এইগুলো জিনিসগুলো ভালো লাগে টুর্নামেন্টে, ঠিক আছে। তো যেই করছেন ভালো কাজ করছেন। সবচেয়ে স্মরণীয় ম্যাচ জীবনের বলাটা খুবই মুশকিল। আমি বলবো এটা হচ্ছে দীপকলদের আগেনস্টে, তোমার ব্যারাকপুর মাঠে, দড়িকল মাঠের নাম আছে। উইকেটটা খারাপ, মোটামুটি অনেক খারাপই আছে। তো ওরা 8 ওভারে 144 144 করে দিয়েছে, অনেক বড় সাইজের মাঠ। আর ওদের তো বাইরের বলাররাও ছিল। এটা বলছি আমি খুব বেশি না, 3-4 বছর আগে হবে কথা, ঠিক আছে। তো আমরা স্টার্ট করেছি, ওখানে নট আউট 96 করেছিলাম, ঠিক আছে। এবার 144 এ 96 98 আমারই ছিল অ্যাপ্রক্সিমেটলি, এটা নট আউট। তো ওটা মনে হয় ওই বড় মাঠে ওই উইকেটে ওই টিমের আগেনস্টে, ঠিক আছে। আমার মনে হয় ওটাই একটা ম্যাচ যদি বলো তো ওটাই বেস্ট। এমনি তো অনেক ইনিং আছে যেটা উপরওয়ালার। আচ্ছা, বড় টিমের এগেনস্টে পিচের অবস্থা খারাপ, সেই সিচুয়েশনে 96 নট আউট, দলের জয়, দলের জয়, দলের জয়, দল জিতেছে। হ্যাঁ। তো বেস্ট ফিলিং, অনুভূতিটা একটু শেয়ার করো। ফিলিংটা বলতে পারবো না তোমাকে, মানে ওই মানে বললেও এখনো গাটা হয়ে যায়, কেন অনেক কিছু জিনিস ছিল, আমি কারোর নাম বলতে পারি না এখানে, বাজে কথা হবে। কিন্তু কিছু প্লেয়ার ছিল আমাদের টিমে যে ফোন করে, বড় প্লেয়ারই, সে ফোন করে আমাদের যে সাব্বির দা আছে তাকে বললো না আমি এদের সঙ্গে খেলবোই, আচ্ছা, ঠিক আছে, আমার খেলতেই হবে। তো বললো ঠিক আছে, সাব্বির দা বললো চলে আয়, খেলতে হবে। তো খেলতে হবেই। তারপরে আমাদের শিবম বলে যে আমাদের বেস্ট বোলার আছে, আনফর্চুনেটলি ওকে বাড়ি যেতে হতো। তো ফার্স্ট ম্যাচ আমরা জিতেছি, সেকেন্ড ম্যাচ এদের সঙ্গে আছে, ঠিক আছে। আর তো ও চলে গেছে, তো ও না থাকাকালীনও রানটা একটু বেড়ে গেছে। তখন এই বড় প্লেয়ার এসছে, তুমি কিছুক্ষণ আগে বললে কি স্যাক্রিফাইসের ব্যাপারে, ওপেনিং স্যাক্রিফাইস করার জন্য। তো যেহেতু বড় প্লেয়ার এসে গেছে, নিশ্চয়ই ভালো প্লেয়ারও, তো বলে এসছে কি এই টিমের আগেনস্টে খেলবো ভাই, দীপ পলের আগেনস্টে খেলবো, কিছু ঝামেলা হয়েছে। তো নেবেছে কিছুটা, 2-3টে বল, 8 ওভারে খেলা ছিল, 8 ওভারে খেলা ছিল, 2-3টে বল করে ডট করেছে। তারপরে আমার মনে আছে আমি ফার্স্ট না সেকেন্ড রাউন্ড গেছি ব্যাটিং করতে, আগেন যেটা তুমি বললে। তো ওখান থেকে ওই ম্যাচটা বের করাটা যে সন্তুষ্ট আছে, মানে লাস্ট বলে 7 রান বাকি ছিল, আমি 94 95 এ ব্যাট করছি, চিনি গুজর বলে আমাদের ব্যাটসম্যান ছিল, ও নেমেছে পরে, ঠিক আছে। ওই ব্যাটে লেফটি বান্টিও ছিল, ও আমার সাথেই ব্যাট করছিল। तो वो नेमेছে বলছে भैया सेंचुरी करना है क्या आपको, हमें सेंचुरी नहीं करना है, मैच को जीता, मैच जीता, सेंचुरी हो गया मेरा, ठीक है, हम तो सेंचुरी पकड़ते हैं। তো ওই ম্যাচের জন্য আজ অব্দি ব্যারাকপুর ওই দড়িকল মাঠে যে যত লোকজন আছে, ইভেন অর্গানাইজিং কমিটি, তোমাকে বলতে পারবো না কতটা অ্যাডভান্টেজ দিত। এখন তো ওই টুর্নামেন্টটা হয় না 3-4 বছর, 2-3 বছর থেকে। কিন্তু মানে থ্যাংক বলবো কমিটি অর্গানাইজারদেরকে। সেমিফাইনালে একটা ইস্যু হয়েছিল, আমরা কিছু কারণে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, লেটও করেছিলাম 1.5 ঘন্টা রেটে, আর খেলা ছিল মারুতি মুকেশদের সাথে, যেখানে ইজিলি 3-4 ওভার কাটা যেত, সেখানে ওরা আমাদেরকে বেনিফিট দিয়ে শুধু একটা মাত্র ওভার কেটেছে, আর সেই খেলাটাও আমরা জিতে গেছি। সেটা সেমিফাইনাল খেলা ছিল, হ্যাঁ। আগের টিমে শুধু মুকেশ আর মারুতি ছিল, বাকি অ্যাভারেজ টিম ছিল, আর আমাদের টিম ব্যালেন্স টিম ছিল। ধন্যবাদ বলবো কি সেই ম্যাচেও রান পেয়েছি। ওদের টিমে, আমাদের টিমে সব এই যে আমরা খেলি, সাব্বিরদা ছিল, লেফটি বান্টি ছিল, আমি ছিলাম, আমাদের বাইরের 4টে বলার ছিল, চিনি গুর্জার ছিল, শিবম চলে এসেছিল, আসু বলে একটা বলার ছিল, ও ছিল, সাহাবুদ্দিন ছিল, আকিল্লা ছিল, এরাই ছিল, আমরা এরাই ছিল। সব থেকে জীবনের কঠিন ম্যাচ কোনটাকে মনে করো?
এমনি তো অনেক কঠিন ম্যাচ আছে জীবনে, কিন্তু একটা ম্যাচে আমি এত বাজেভাবে ফেসে গেছিলাম কি বলবো, মানে তখন লাগলো কি, এটা অবশ্যই অনেক শুরুর দিকে যখন আমি কলেজ লাইফেই আছি। আচ্ছা। তো আমরা ওই লেফটি সাজিদ বেচারা এখন নেই, মারা গেছে। আর একটা ছেলে, আমরা এখানে 3-4 জন গেছিলাম তোমাদের ডায়মন্ড হারবার খেলতে। কেমন হবে? প্রথম ম্যাচ জিতিয়ে দিয়েছি আরামসে, আমরা বেড়েছি। সেকেন্ড ম্যাচ তোমাদের ভিআইপি ছিল, ভিআইপি আমার মনে নেই আগেনস্ট কি হয়েছে। 8 ওভারের খেলা, 110 রান টার্গেট। প্রথম 4 ওভার আমার বলে ব্যাটই লাগছে না। Dot. ডট মানে ডট কি হচ্ছে, মানে মারছি Right now? না, মারছি বল নিচেই যাচ্ছে, গ্রাউন্ডে যাচ্ছে। আর আমার যে ওপোনেন্ট যে ব্যাটসম্যান আছে তারও লাগছে না, সে ডটও করছে। আমি মারছি 4 ওভারে, আমি একটা 6 মারিনি, ঠিক আছে। খুব মুশকিল, আমাদের রান হয়েছে 30-32। পাবলিক তো গালাগাল দিচ্ছেই, যে প্যাটার ছিল সেটাও একটু মানে চেঞ্জ হয়ে গেছে। প্রথম ম্যাচ জিতেছি, খুব ভালো ওয়ানডে খেলা ছিল, সেমিফাইনাল খেলা হচ্ছে, সে অনেক উল্টো পাল্টা বলা শুরু করে দিয়েছে। তো খুশিদ বলে ছেলে ছিল, ও বলছে কি কর রা মুনি। আমি বলছি, নিজে বলছি, আরে আমি বুঝতে পারছি না বলটা উপরে যাচ্ছে নাকি আমি আউট হবো। কি হলো, দোয়া করলাম। তারপরে যে বলারটা ফার্স্ট ওভার করেছিল, মোটামুটি 8 ওভারে খেলা ছিল, 4 ওভারে 32, 4 ওভারে 70, 80 বাকি, বড় বড় বাউন্ডারি তোমার ডায়মন্ড হারবারে। তো ওখান থেকে জানি না কি হলো, আমি বললাম ব্যাটটা চেঞ্জ করেছি, ব্যাটটা চেঞ্জ করেছি, কি হয়েছে জানি না আমি। কিন্তু ওখান থেকে 3 ওভারে যত রান বাকি ছিল, 3 ওভার 2 বলে মেরে খেলাটা শেষ করে দিয়েছে। 4 ওভারে একটা 6 নিয়ে আমার ব্যাটে, ঠিক আছে, আইদার ডট বা সিঙ্গেল। সেখান থেকে ম্যাচটা জিতিয়ে দিলাম। তারপরে প্যাকারও বলছে না আপনি ও, মানে যেমনি বলে ভগবান ও আমরা। আর তখন কি ছিল, তখন এত মিডিয়া, এত বড় প্লেয়ারদের কেস ছিল না, অনেক রেসপেক্ট পেতাম। নর্মাল প্লেয়ারও যদি খেলতে যেত অনেক রেসপেক্ট পেত। সম্মানটাই বড়। আর ওই 3-4 জন খেলা ছিল, আরে খেলা তো এমনি, খেলা ভালো খেললে সম্মান, না হলে অপমান, এটাই আছে। হ্যাঁ। কিন্তু ওই ম্যাচটা আমি মানে ভোলার মতন ম্যাচ না, কি এরকম বাজেভাবে ফেসে গেছিলাম, নিজেরই কনফিডেন্স লাগছিল না। কিন্তু ওই যে প্রথম 6 লাগলো, আরে প্যাকার বলছে আমাকে, আমি তো বলছিলাম, আমি কানে শুনতে পাচ্ছি কি উল্টো পাল্টা বলছে, কিন্তু আমি তো বলছিলাম মনিদা থাকলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরকম ক্রিকেট আছে। এক্সপিরিয়েন্স। এতদিন খেলছো, সবচেয়ে কঠিন বলার কাকে মনে করো? কঠিন বলার সত্যি, মানে এমনিতে তো আমার বেশি চাপ নিই না বোলারদের, কিন্তু একটা বলার যে আমি ফেস করতে চাইবো না সে সময় লাল্লা, লাল্লা, চাকার লাল্লা। যদি মনে করো যে ফেয়ারাম বলাতে মনে টাফ বলার, ফেয়ারাম আজকের দিকে বড়টা মুশকিল। মোটামুটি তো সবাইকে ফেস করেছি, ঠিকঠাক খেলে নিতে পারি। কিন্তু ভালো বলারদের মধ্যে যদি বলো যে হ্যাঁ ভালো বলার এরা আছে, তো ডেফিনেটলি প্রথম নাম আসে আমার মাথায়, তো অ্যাটলিস্ট দিবাকর গোয়েন। বড় মাঠ, একটু বড় মাঠ হয়ে গেলে ওর মতন বলার আর নেই, যেটা ও প্রুভও করেছে টাইম এগেন, লাস্ট 2-3 বছর থেকে প্রুভ হচ্ছে। তারপরে বলারদের মধ্যে বেচারা ইনজার্ড হয়ে গেল হোল্ডার, ও ভালো আছে এখন। তারপরে জন্টিদার পাড়ার বিজে ভালো আছে, এগুলো ভালো বোলার আছে সবাই। কিন্তু এদের এমনি নেই কি আমি চাইবো নাকি ফেস করতে, আমি চাইবো ওদেরকে আইদার ফেস করতে এখনো, দেখা যাক কি আরো এদেরকে ফেস করার পরে আর কতদিন টানা যায়। দাদা, ছোটবেলায় কি ভেবেছিলেন ক্রিকেট এতদিন ধরে আপনার জীবনে অংশ হয়ে থাকবে? না, কোনোদিন ভাবিনি। বাট হ্যাঁ, ব্যাক অফ দ্য মাইন্ড অলওয়েজ, ছোটবেলায় যখন ছিলাম যে খেলবো খেলবো খেলবো, বা ভাবতাম লেভেলে খেলবো, কিন্তু আলটিমেটলি কেন বাবা আমার স্ট্রিক্ট ছিলেন, তো সেরকম তো অপরচুনিটিও ছিল না এত খেলার মধ্যে, তো পড়াশোনার দিকে একটু পুশ করতেন। তো সেভাবে আমি কোনোদিন ক্লাব বা ক্লাব ক্রিকেট এই জন্য খেলিনি, কোনোদিন খেলিনি। স্কুল ক্রিকেটে একটু খেলেছি ডিউজ মাধ্যমে, আর এমনি লোকাল ডিউজে। তো ইনফ্যাক্ট যখন আমি চাকরি করেছি আর খেলাটা ছেড়েছি, তখনও কোনোদিন ভাবিনি কি ওপরওয়ালার এতে এতদিন আমি ক্রিকেটটা কন্টিনিউ করতে পারবো একটা কম্পিটিটিভ লেভেলে। আচ্ছা, তো না, সেরকম ভাবনা চিন্তা ছিল না। কন্টিনিউ করা যাবে। হ্যাঁ, করা যাবে না। যখন 5 বছর কাজের জন্য ক্রিকেটটাকে বন্ধ রেখেছিলেন, তখন 5 বছর বা ওই সময়ের মধ্যে কি ভেবেছিলেন আমি ক্রিকেট আবার খেলবো? টু বি ভেরি অনেস্ট, সেভাবেই প্রিপারেশন নেওয়া ছিল। মাথায় ছিল কি হ্যাঁ একটু কম্পিটিটিভ লেভেলে টুর্নামেন্টে এত মানে মোটামুটি একটা ফোরামে খেলবো সেটা না, বাট হ্যাঁ একবার সেটেল হয়ে যাবো তো খেলা শুরু করবো। খেলাটা একদম হ্যাঁ, এই জন্যই। আর তখন তো আমি কোথায় খেলছি সেটা ম্যাটার করে না, ওটা মেরে না। আর অন্য লেভেলের ফিট ছিলাম তখন, মানে এখন যেটা দেখছো তার অনেক অপোজিট ছিলাম, যেমনি ইয়াং এজে হয় ভীষণ ভাবে ফিট ছিলাম তখন। তো ফিটনেসটা সবসময় চলতো ব্যাক অফ দ্য মাইন্ড। আর তখন একটা টেন্ডেন্সি ছিল কি হ্যাঁ
খেলবো তো নিশ্চয়ই, একটু টাইম একটু সেট হয়ে যাবো, খেলবো, ঠিক আছে, মেন্টাল প্রিপেয়ার ছিল। মেন্টালি প্রিপেয়ার ছি। দাদা, অফিসের ব্যস্ততার মাঝেও নিয়মিত অনুশীলন করো, এই ভালোবাসার উৎস কিভাবে আসে? ভালোবাসা সব থেকে बड़ा रीजन यही जिनिसटा मैं एक हिंदी में बोलबो। बोलिए। सबसे बड़ा रीजन ये है कि खेला के लिए पैशन। मेरे लिए ये है कि मेरा जितना भी स्ट्रेस फैक्टर है, मैं जब मैदान में आता हूँ, बैट पकड़ता हूँ, तो सब कुछ भूल जाता हूँ। और इसका रीजन मेन है, बोल सकते हो फैमिली सपोर्ट, मेरी वाइफ। ठीक है, सो मैं बहुत लकी हूँ इस मामले में कि फैमिली इतना सपोर्टिव है कि कुछ दिन अगर मैं नहीं खेलूंगा तो थोड़ा सा चिड़चिड़ा हो जाता हूँ, तो बोलती है खेलने जाइए, हाँ, छोड़ देता है। तो जानता है कि फ्री माइंड होगा, फ्री माइंड होगा। इवन मेरा आज के डेट में भी बैक पैकिंग, चाहे वो ड्यूस का हो या फिर टेनिस का हो, वो वही करती है। गलती से मैं रख दिया हूँ तो वो गुस्सा हो जाती है कि क्या हुआ, कोई प्रॉब्लम हुआ क्या, मैंने नहीं किया। तो सपोर्ट उसका है बहुत बड़ा, उसको मैं डिनाई नहीं करूंगा। और दूसरा है पैशन। तीसरा ऊपर वाले का भी है कि अभी भी बॉल बैट में लग जाता है, तो वो एक चीज बता सकते हैं। और जितना मैंने अपने जवानी या बचपन में प्रैक्टिस नहीं किया, लास्ट 4-5 साल में मैंने अभी प्रैक्टिस किया है, क्योंकि मुझे पता है कि अब वो रिफ्लेक्सेस नहीं होगा अगर मैं प्रैक्टिस छोड़ दूंगा। तो यही रीजन है कि मैं थोड़ा प्रैक्टिस करने की कोशिश करता हूँ और समहाउ खेला से टच में रहता हूँ। अदरवाइज थोड़ा तो प्रॉब्लम होता है एज के हिसाब से, रिफ्लेक्स वगैरह में, जब आप कम्पिटिटिव क्रिकेट खेलते हो। তোমার ক্রিকেট জীবনে সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? এটা বলতে পারো 2.5-3 বছর আগেই, যখন আমি অ্যাবট বলে একটা কোম্পানি ছেড়ে, স্ট্রম্যান লাস্ট কোম্পানি ছিল আমার, ওটা জয়েন করেছি। এবার স্ট্রম্যানে আমার রোলটা সবসময় একটু হেভি থাকে, আমি পুরো ইস্টার্ন জোন আর নেপাল বাংলাদেশ দেখতাম। আর ওখানে সিস্টেম গুলো একটু আলাদা ছিল, যেহেতু নতুন কোম্পানি, অ্যাডজাস্টমেন্ট হয়েছিল না। তখন আমি ভেবেছিলাম যে এবার ক্রিকেট খেলতে পারবো কি পারবো না, কিন্তু ওইটা আর একটা রিজন ছিল কি আমি জোইস বা টিএস গ্রুপ যাই বলো, ওটা ছেড়ে কেন ফুল টাইম আমি খেলতে পারতাম না। উইকডেতে আমি জানতাম না কি আমি খেলতে পারবো না, সেই জন্য একটা টিমে খেলতে গেলে, যেটা আমি এখনই বললাম, পুরো কমিটমেন্ট থাকবে। এমনি তুমি বলতে পারবে না কি সোমবার মঙ্গলবার তুমি খেলবে না, বুধবার খেলবে না, স্যাটারডে সানডে গিয়ে খেলবে। কিন্তু স্যাটারডে সানডে গিয়ে খেললে তোমার যে বুধ থেকে শুক্রবার যে ছেলেটা খেলেছে তাকে তো বসাতে হবে, সেটাও তো ইনজাস্টিস। তখন আমি ভেবেছিলাম কি হবে, কিন্তু ওপরওয়ালা চাইতো কি আমি খেলবো, তো কি কোনোভাবে ম্যানেজ করেছি টিম, ফ্লাইং খেলেছি, অনেকগুলো খেলা পেয়েছি। আলটিমেটলি কি হয়, তুমি ফ্লাইং খেলো, টিমে খেললে তোমার কি বলবো, একটা কি বলবো হিন্দিতে যদি বলি আমি, कि एक पीस ऑफ माइंड रहता है कि मेरा टीम में जगह तो पक्का है, ठीक है, कल कहाँ खेला या एक हफ्ता तक कहाँ खेला वो आपको पता रहता है। फ्लाइंग में वो पता नहीं रहता है। फ्लाइंग में जब जिसको जैसे जरूरत होता है वैसे आपको बुलाता है, ठीक है, बहुत कम फिक्स रहता है। तो वो एक टेंशन रहता है सबका, बट ऊपर वाला है, थोड़ा सा नाम है और लोग जानते हैं और बैट में लगने भी लगा, तो फिर लोग बुलाने लगे। फ्लाइंग हम बहुत सारा मैच खेला तो वो एडजस्ट हो गया, लेकिन वो डिफिकल्ट फेज था कि क्या होगा। और बहुत आदमी होता है ना कि भैया टीम छोड़ रहा है, इसको खेला नहीं मिलेगा, तो लेकिन खेल रहा हूँ और अभी तक खेल रहा हूँ, तो देखा जाए आगे क्या होगा। लास्ट 2 ईयर देख रहा हूँ क्या फ्लाइंग खेल रहे हैं? लास्ट 2-2.5 साल से मैं फ्लाइंग खेल रहा हूँ, इसी वजह से क्योंकि अगले साल जो आएगा सीजन तो अभी तो बिजनेस कर रहे हो? हाँ, बिजनेस कर रहे हैं। अब देखा जाए कि अगर कोई टीम खिलाएगा तो खेलेंगे, नहीं खिलाएगा तो जैसे खेल रहे वैसे ही खेलेंगे। अभी तक तो कुछ फाइनल नहीं है, बट खेला तो बहुत है। देखिए मेरा खेला कोई ये 2 सीजन मैं आपको बताऊं, मैं ज्यादा खेला हूँ। मेरा सीजन अभी लास्ट मंथ खत्म हुआ है। अच्छा, ड्यूस की वजह से या टेनिस की वजह से जो भी है, तो हम लोग का ड्यूस का खेला अभी लास्ट सीजन तक खत्म हुआ। तो इनफैक्ट मैं ज्यादा खेला हूँ। तो वही है कि आदमी सोचता कुछ और है, होता कुछ और है, आपके लिए ऊपर वाला कुछ और स्टोर करके रखता है। बस आपको आपका नियत साफ रखना चाहिए और इंटेंशन रखना चाहिए खेलने का। তুমি অনেক বড় বড় দলের হয়ে খেলেছো, তো কোন দলের জার্সি গায়ে চাপিয়ে খেলতে সবচেয়ে গর্বিত? একটা কথা বলবো কি অনেক বড় বড় দলের খেলিনি, তারও রিজন আছে, কিন্তু হ্যাঁ বড় বড় টিমে খেলেছি, নট কন্টিনিউয়াসলি। কিন্তু একটা সত্যি কথা আছে কি সব থেকে এনজয় ক্রিকেট আমি যে দলের করেছি সেটা আমাদের নিশ্চয়ই জোইস 11 বা এখন যেটা টিএস গ্রুপ আছে, সব থেকে বেশি এনজয় তো ওখানেই করেছি। এনজয় বলতে জার্সিটা মানে অনুভূতি যে না এই আমার একটা ভিতর থেকে একটা ফিলিং আছে এই দলের জন্য খেলা, নিজের মনে করো। জোইস জয়স 100%।
100%। এই জন্যই অন্যান্য অনেক বড় বড় টিম আছে যাদের জার্সি, এমনি অ্যাপেক্সও আছে, অনেক টিম আছে যাদের জার্সি ছিল, কোনো জার্সি তুমি পাবে না, কিন্তু রোহিজের আমরা 3-4 যত জার্সি আছে এখনো আছে জার্সি। जो इस दिल में है। মানে কে ছিল নামগুলো যদি তুমি বলতে চাও আজকের কারেন্ট স্টারের মধ্যে, যদি একজন ছিল যে সেই সময় ভালো খেলতো, এখনো ভালো আছে, অলওয়েজ বেটার থাকবে, ভিকি সিং। ও ছিল টিমে, সব কেউ ছিল, স্বাগত মান্না, তোমার পিকু পল, রাজ পাসওয়ান, কেউ না ছিল টিমে। প্রথম খেলা খেলেছি Against আমরা এগেনস্ট টিমে, আমরা খেলতে গেছি ওই চামচের খেলা, 5 ওভারে আমরা রান করে দিয়েছি ভালো, আমরা ফার্স্ট ম্যাচ জিতে গেছি। ওখান থেকে আমরা মোমায়া রানার্স হয়েছি। আচ্ছা, এবার সবাই খুশি রাতে, এত বড় টুর্নামেন্ট আমরা। তো ওই ইন্টেনশন, ওই জিনিসটা রাখতে হবে। তো ওই যে আনন্দ থাকতো তখন ওই টিমের জন্য, সেটা অবভিয়াসলি যে টিমকে আমরা হারাই, গত বছর থেকে গত বছর এমএলএ ক্লাব যেটা তুমি বলছো বালিচক, ব্রাহ্মণচক। ব্রাহ্মণচক, সরি ব্রাহ্মণচক, ওখানে ভলিবল খেলেছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ওই সব আমরা অ্যাভারেজ টিম ছিলাম, বাবাই, আমি, রবেন, এইসব সালমান, এরা ছিল। আমাদের ব্রাহ্মণচকে গত লাস্ট ইয়ারে আমাদের এগেনস্টে সেমিফাইনাল খেলা হয়েছিল তোমাদের, মনে আছে আমার। সেমিফাইনালে দুর্দান্ত ইনিংস ছিল তোমার। হ্যাঁ। আমার সঙ্গে সালমান দা হ্যাঁ, ভালো সাপোর্ট করেছিল, লাস্ট হ্যাঁ। ব্যাট করেছিল ভালো, হ্যাঁ, ফিনিশ করেছিল ভালো। ফিনিশ করেছিল ভালো, তুমি ভালো রানটা করেছিলে। হুম। আমরা ভালো পারফরমেন্স করেছিলাম, কিন্তু তবু আমরা ফিল্ডিং মিস্টেকের জন্য আমরা ম্যাচটা হেরেছিলাম। একটা ক্যাচ গিয়েছিল মনে আছে কভারের প্রতি, একটা ইজি ক্যাচ ছিল, হ্যাঁ, সেটাকে মিস্টেক করার জন্য আমরা ম্যাচটা হেরেছিলাম। হ্যাঁ, এটা আমার মনে নেই যে আমার ছিল না অন্য কারো না, ছিল। অন্য কারো ছিল। হ্যাঁ, যাই হোক, কিন্তু এটা হচ্ছে টিম গেম। আমার এত সুন্দর লেগেছে সেই টিম, আমি কেন মেনশন করলাম, যে আমরা সব এরকমই ছেলে ছিলাম, জানাশোনা, কোনো বাইরের কোনো বড় মাথা ছিলাম না, কিন্তু এত বড় টুর্নামেন্ট, 1.5 লাখ টাকা ক্যাশ মানি ছিল সেই বছরে, আমরা জিতেছি জাস্ট টিম গেমে, আর ট্রাস্টের আমরা জিতে যাবো, আমরা সব একসাথে ছেলে। ভালোভাবে কম্বিনেশন করছিলাম আমরা, শুরুতে আমি খেলছিলাম, ফিনিশে আমরা সালমানকে রেখেছিলাম, বান্টিও ছিল যদি তোমার মনে আছে, লেফটি বান্টিও ছিল। হ্যাঁ, তো ওই খেলাটা মনে থাকবে আমার জীবন। ব্রাহ্মণচকের বলছি, ব্রাহ্মণচকের। যেটা তোমাদের আগেন্স্টই খেলাটা হয়েছিল, আচ্ছা। ঠিক আছে? তো সেই ফাইনাল খেলাটা তোমাদের ভালো টিম ছিল। আমরা রাত সকাল পর্যন্ত টিম কমপ্লিট করতে পারি, এরকম ছিল। এটা প্রবলেম আছে বড় টিম করতে। আর আমাদের আমাদের এমনি অবস্থা ছিল, যেহেতু ব্যালেন্স টিম ছিল, আমাদের ফিক্স ছিল কি এই ছেলেটা কোয়ার্টার ফাইনাল খেলেছে, এরাই সেমি ফাইনাল খেলবে। তো ওই জার্নিটা, ওই টিমটাও খুব ভালো লেগেছিল আমার খেলে। অ্যান্ড দেখো, সাপোর্ট করতে হবে টিমকে, বাবাই সাপোর্ট করেছে, এক দুশোকে সাপোর্ট করতে হবে, ভরসা রাখতে হবে। আচ্ছা, তুমি যদি বলবে এটা পাঠাচ্ছি কি করবে কি জানি না, এরকম হবে না। তো এই টিমগুলো যে হয়, যে মোস্ট অফ দ্য ছেলে নিজেদের থাকে, তাদের একটা ভরসা থাকে, তারা চেনে কে ও কি করতে পারে। করতে পারে, তার অ্যাবিলিটি কি আছে সেটা বুঝতে হ্যাঁ, পারে। কিন্তু ওই বাইরের ছেলে এলে তারা সবাই ভালো, কোনো অসুবিধা নেই, হুম। কিন্তু ওই কম্বিনেশনটা হয় না, যেটা তোমাদের ল্যাক হয়ে গেছিল। 4টে ছেলে 5টা ছেলে তোমাদের এদিকে, 5টা ছেলে ওই আমার মনে হয়, হ্যাঁ, বুদ্ধু ছিল, তারপরে সুমন ছিল, লেফটি রোহিত বলার ছিল, ওই সব ছিল। হ্যাঁ, তোমার জয়িস 11 ছাড়ার রহস্যটা কি? ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই। দেখো, জয়িস 11, আমি একটা তো রিজন বললাম কি ডেডিকেটেড। তারপরে আমি মাঠে যাই খেলতে খেলতে, আমি যেটা বললাম তোমাকে আগে, যে আমি কি কন্ট্রিবিউট করতে পারি টিমে। যে কোনো একটা টিম যে ওনার চালায়, তারও একটা রেসপন্সিবিলিটি আছে ছেলে নিয়ে। তো 5 দিন অন্য কেউ ওপেন করবে, আর স্যাটারডে সানডে অন্য কেউ ওপেন করবে, সেটাও টিম কম্বিনেশন একটা বন্ধ হয়ে যায়। আর অনেক অনেক কিছু রিজন ছিল, যেটা অবভিয়াসলি পার্সোনাল রিলেশনস কে ডিস্টার্ব করে দেয়। কোনো কোনো ছেলে আছে, কানে তুমি দেখবে সব জায়গায় আছে, যে একটা দুটো লোকদের মধ্যে যদি ভালো রিলেশন আছে, তো সেটাকে কিভাবে খারাপ করা যায়। তো আর আমি সবসময় চাই যে কোনো এইসব জিনিসে না পড়লে ভালো হবে। রিলেশনটা ইম্পর্টেন্ট আছে, ক্রিকেট তো খেলে নেবে কেউ, সবাই খেয়ে নেবে, পার্সোনাল রিলেশনকে না খারাপ করাটাই ভালো। এই জন্যই। আর ওটা কিভাবে হবে, সরে যাওয়া। হ্যাঁ, যখন আমি এটাই বলি সবাইকে, আর নিজে ফলো করি, যেখানে বুঝবো কি আমার জায়গা নেই, সেখানে জোর জবরদস্তি করে কোনো লাভ নেই। তো ওটাই রিজন ছিল, আর এমনি কোনো নেই। কেন তোমার এমন কোন সিদ্ধান্ত যেটা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছে ম্যাচ চলাকালে? হ্যাঁ, এটা তো অনেক আছে, বাট একটা মনে পড়ে, কেন এটা বড় টিমের আগেনস্টে হয়েছিল, এই জন্য আমার মনে পড়ে ধানিয়াখালী। আমরা টিলুদার টিম, মানে যেখানে জগৎ ফগৎ সবই ছিল, রাজদাই পাঠিয়েছিল আমাদেরকে খেলতে, আমাদের নিজের টিম জয়িস 11ই ছিল। তো ওদেরকে হারিয়ে দিয়েছিলাম। একটা ছেলে লেফটি ব্যাট অনেক ভালো ব্যাট করেছিল, বাইরের ছেলেটা, আমরা জিতে গেছিলাম। কিন্তু জগৎ যেভাবে মারছিল,
জগৎ সরকার। জগৎ সরকার। আমি ভেবেছিলাম কি 8 ওভারে এটা 200 করে দেবে, আচ্ছা, ঠিক আছে। তো জগৎ আউট হয়েছে ফর্চুনেটলি, টেস্টটা আমি নিয়েছিলাম। তো হ্যাঁ, কি করে অনেক প্রেশার অনেক উপরে তুলে দিয়েছিল, ভাবো না কি আমার মাথায় চলছিল। তো জগৎ আউট হয়েছে, পুতু সাহা নেমেছে। পুতুষা। পুতু সাহা যা ফর্মে ছিল, তোমাকে কি বলবো সে সময়। আমি বললাম কি এবার কি হবে, আর আমাদের বলের শর্ট হয়ে গেছিল। আমরা এক জায়গা থেকে খেলে গিয়ে যাচ্ছিলাম, আশু আমাদের বাইরে বলার ছিল অসমিয়া, ও শর্ট হয়ে গেছিল, ওর চোখে লেগে গেছিল বাজে ভাবে। এবার কে করবে বোলিং? আশু ছিল না, আর একটা লেফটি বোলার ছিল, পুতু সাহা রাইটি ব্যাটসম্যান। আমার মাথায় কি এসছে, আমি গিয়ে সাব্বিদারকে বলেছি যে কারিয়া কো করাইয়ে। সাব্বিদার আমাকে বলেছো কিছু একটা কথা, এটা বলা যাবে না এখানে, কিন্তু আমি কারিয়া কো করাইয়ে। কারিয়া মানে আমাদের আরিয়ান। আর কারিয়াকে গিয়ে বলছি, ও তো পার্ট টাইম বোলার, আর একটা প্রফেশনাল এত বড় টুর্নামেন্টে, ধনিয়াকালী বড় টুর্নামেন্ট, এগেইনস্ট ভালো ব্যাটসম্যান পুতু সাহা, তুমি ভাবতে পারছো? তো আমি ওকে বলেছি ভাই দেখ, ও একটা বল করেছে, পুতু সাহা 6 মেরে দিয়েছে। আমরা দেখ ये जोर से भी करेगा, बॉल आस्ते ही जाने वाला है, तो एक काम कर तू आस्ते भी बॉल कर। ধীরে কর। আর আমি জিমিং করছিলাম, ও বেচারা আস্তে করলো। আর ডেফিনেটলি পুতু সাহা আর একটু এমনি একটা সময় ছিল যে ওই যে ডিউল লাইট, আমরা টুইলাইট বলি ওদেরকে, যে বিকাল হচ্ছে আর ফ্ল্যাড লাইট জ্বলছে, হ্যাঁ, ঠিক আছে, ওই সময় একটু প্রবলেম হয় স্লোয়ার। ও স্লোয়ার দিয়ে গেল, পুতু সাহার ব্যাটে ওইরকম লাগলো না, সেখানে এরকম রান চেপে গেল। করে গেছে অ্যাকচুয়াল পুতুষা ডট করে গেছে হ্যাঁ মানে বলতে পারো, ঠিক আছে, ওই ওভারটাই। ওই ওভারটাই, আচ্ছা, ঠিক আছে। সেই জন্য কি হলো কি আমাদের রান একটু অ্যাচিভেবল থাকলো। আর তুমি একটা ভাবো 8 ওভারে 170 চেস করাটা একটা ডিফিকাল্ট বড় টিম। হ্যাঁ। তো ওই যে পুতু সাহার ব্যাটে রান হয়নি, সেই জন্য আমাদের রান ওই 124 না 30 মতন হয়ে গেছিল, তখন ওই রানটা আমরা চেস করে দিয়েছি। কিন্তু ওই ব্যাপারটা ওই 30-35 রান এক্সট্রা হয়ে গেলে তাহলে একটু ডিফিকাল্ট ছিল। এক তো নতুন বলার, পার্ট টাইমার বলার, হুম, অথচ বুদ্ধির কারণে হ্যাঁ। পুরো ম্যাচের মোমেন্টামটা পুরো ঘুরে গেল। ব্যাস ওটাই আমি মনে করি কি কেন ওই এক্সট্রা 30 রান হয়ে গেলে ওটাই ওটাই কি, আর ওকে গিয়ে বলাটা কি ভাই তুই আরো স্লোয়ারই কর। দীর্ঘ ক্রিকেট জীবনে এমন কোন প্রতিপক্ষ আছে যাদের সঙ্গে খেলতে নামলে আগে থেকেই আলাদাভাবে একটু প্রস্তুতি নিতে হয়, যে এদের এগেনস্টে টাফ আছে বা খেলতে হবে চাপ? দেখো আমি বিশ্বাস করি কি ক্রিকেট বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য একটা বলের খেলা। তো আমি নিজের মতন তো সবসময় সিরিয়াস, আর এভরি টিমকে আমি সেম ভাবে নিই, কিন্তু একটু বেশি প্রিকশন তুমি যদি বলতে পারো কি হ্যাঁ একটু মাথায় আসে যে ভাই এদের সঙ্গে একটু না ভালো খেললে একটু প্রবলেম আছে, সেটা যখন আমাদের এরিয়ার টিম গুলো হয়, মানে এককালে প্রেস্টিজ ম্যাটার বলতে পারে। প্রেস্টিজ ম্যাটার, এককালে নামটা বলতেই পারি, আমাদের প্রিয় অনিরুদ্ধদার টিম জয় জুয়েলার্স, তখন আমি চাইতাম কি একটা সিজনে মোটামুটি 5-6টা ম্যাচও খেলেছি ওদের কাছে, 3-4টে হাফ সেঞ্চুরি করেছি। তো এইরকম টিম, আর আমাদের পাড়ার টিম স্পেসিফিক্যালি যে ছেলেগুলোর টিম হয়, তখন একটু থাকে কি হ্যাঁ আদারওয়াইজ কি ভাববে, একটু একটু স্পেশাল এসেই যায়, বাট আদারওয়াইজ সব টিম। তোমার মতে একটা ভালো ক্রিকেটার হওয়ার জন্য প্রতিভা জরুরি নাকি কঠোর পরিশ্রম? আমার মতে তো দুটোই ইম্পর্টেন্ট। প্রতিভা যতই থাকুক, ট্যালেন্ট যতই থাকুক, যদি পরিশ্রম না হয়, পরিশ্রম মানে ডিসিপ্লিন, প্র্যাকটিস, ঠিক আছে, ডেডিকেশন, এইগুলো না থাকে তাহলে প্রতিভাটা ট্যালেন্টটা বেকার হয়ে যায়। আমরা দেখেছি অনেক 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 জনকেই দেখেছি এরকম, অনেক প্লেয়ারদেরকে দেখেছি। আর যেহেতু আমরা এখনো খেলছি, আমরা দেখেছি অনেক এসছে, টেনিস ক্রিকেটেও নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগুলো দেখা যায়। ইয়েস। তো তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম মানে স্যাক্রিফাইস। কাকে ভালো লাগে না রাতে পার্টি করতে? আমি ইন্টারন্যাশনাল যেহেতু তুমি মেনশন করলে, বা লোকাল, কাকে ভালো লাগে না? কিন্তু তোমাকে টাইমে ঘুমিয়ে সকালে 6টা 6:30টায় ট্রেন ধরতে হবে, এটা হচ্ছে স্যাক্রিফাইস। তোমার কমিটমেন্টের ভ্যালু থাকতে হবে, তোমাকে ডিসিপ্লিন, এই যে দেখে অফ সিজন আমি দেখতে পাচ্ছি অনেক ইয়াং জেনারেশন যে এত ইন্টারেস্ট এখন টেনিস ক্রিকেটে আসছে, তারা এই অফ সিজনে সব প্র্যাকটিস করছে। কিছু কিছু ছেলেরা আমি দেখতে পাচ্ছি অল অ্যারাউন্ড, চাই সিনিয়র হোক জুনিয়র হোক যাই হোক, তো এটা হচ্ছে পরিশ্রম। তারাও তো রিল্যাক্স করতে পারতো। হার্ড ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ট্যালেন্ট। যদি ট্যালেন্টকে তোমাকে আরো, তুমি ট্যালেন্ট থেকে ট্যালেন্টেড হতে চাও, তাহলে তোমাকে ডিসিপ্লিন, পরিশ্রম মেনটেন করতেই হবে। আজকে তরুণ ক্রিকেটাররা সবচেয়ে বড় ভুল কোনটা করছে আমার মনে হয়? हाँ देखो, यंग जनरेशन का जो लड़का लोग है ना, वो लोग बहुत मेहनत कर रहा है, इस मैं देखता हूँ। लेकिन एक गलती जो मैं सबका तो नहीं बोलूंगा, लेकिन बहुत ज्यादातर आदमी लोग ये गलती कर रहा है कि बहुत पैसा के पीछे भाग रहा है, ठीक है। तो मैं ये बोलूंगा देखो, तुम लोग
पैसा को ऐसे देखो, क्रिकेट में रिलेटेड, पहले क्रिकेट खेलो, परफॉर्मेंस करो। पैसा को ऐसे देखो जैसे तुम्हारा शैडो है। अगर तुम शैडो की तरफ भागोगे, शैडो के लिए भागोगे, तो शैडो कभी तुमको मिलेगा नहीं, वो तुमसे आगे आगे ही भागेगा। और तुम जस्ट यू टर्न करोगे, तुम अपना परफॉर्मेंस से उल्टा तरफ भागोगे, पैसे के लिए नहीं भागोगे, तो वो शैडो जैसे तुमको फॉलो करता है, वो तुम्हारे पीछे पीछे आएगा। हम इतना ही बोलना चाहते हैं। मान लीजिए तुम परफॉर्मेंस करोगे तो पैसा तुम्हारे पीछे आएगा। तुम्हारे पास पैकर आएगा, तुमको बोलना नहीं पड़ेगा। आज के डेट में ऐसा हो गया है कि सबको मालूम है कि एक प्लेयर बुलाएंगे तो हमको पैसा देना पड़ेगा। हाँ, कितना देना पड़ेगा, क्या देना पड़ेगा, वो तुम्हारा परफॉर्मेंस ऑटोमेटिकली डिसाइड कर देगा। ठीक है, सबको पता है आज के डेट में कि पैसा देना है। हाँ, लेकिन तुम उसके लिए चिंता मत करो, तुम लोग परफॉर्म करो। और आज के डेट में मैं जो देख रहा हूँ, अगर इसी तरह से टेनिस क्रिकेट बढ़ता रहा तो पैसा तुमको फॉलो करेगा। चलो तो अपने जगह बनाओ, उसके बाद पैसे के लिए सोचो। हाँ, अभी तो यही बोल रहा है, मैं ये बोलूंगा, सोचना ही नहीं पड़ेगा। सोचना नहीं तुमको सामने से आके पैकर बोलेगा कि पैसा दो। और मैं एक बार और बोलूंगा कि ऐसा नहीं है कि तुम पैसा लेके खेल रहे हो तो सब जगह तुमको पैसा लेके ही खेलना पड़ेगा। ठीक है, कुछ जगह तुमको, जैसे शुरू में होता है कि तुमको पहले दिखाना पड़ता है, फोरम में जाना पड़ता है, तो पैसे के बारे में मत सोचो, वो तुमको बात ही नहीं करना पड़ेगा। तुम परफॉर्म करेगा, तुमको पैसा ऑटोमेटिक देगा। आज के डेट में ये बहुत इम्पोर्टेंट है। जो अभी नया लड़का है उन लोगों के लिए बोलना चाहूंगा, पैसा के लिए मत सोचना, सिर्फ परफॉर्मेंस ही सोचना है। आगे कैसे खेलेंगे, कैसे परफॉर्म करना है, ऐसे ही। बिल्कुल बिल्कुल। যদি নিজের 20 বছর বয়সের মনিদাকে বা মনি সাহেবকে একটি পরামর্শ দিতে পারতে, কি পরামর্শ দিতেন? আমি তো বলতাম যে ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তাই ছেড়ে দাও, খেলাটাই ছেড়ে দাও। তুমি বলি অনেক, যদি আমি এটা করতাম তো আজকে এখানে থাকতাম না। আমি এত মানে হয়তো তোমাকে বলছি এক্সাম্পল, ক্রিকেট নিয়ে আমার, ক্রিকেট বা ক্যালকাটা নিয়ে এত অ্যাটাচমেন্ট আছে যে আমি কোনোদিন হায়ার পজিশনের জন্য প্রমোশন নেইনি। কেন, আমাদের লিমিটেড আছে, ইস্টার্ন জোনে থাকি আমরা। ক্রিকেট মানে সরি, কাজকর্মর একটা লিমিটেড ডেজিগনেশন আছে। আমি খুব বেশি এখানে জোনাল ম্যানেজার হয়ে আমি থাকতে পারবো। আদারওয়াইজ এখন যেটা আমি রোল পাচ্ছিলাম 6 মাস আগেও, সেটা হচ্ছে ন্যাশনাল পজিশন, মানে ন্যাশনাল পুরো অল ইন্ডিয়া দেখতে হবে। সেটার জন্য আমাকে হেড অফিস যেতে হবে। হেড অফিস আইদার দিল্লি বা ডিফারেন্ট কোম্পানি, দিল্লি বা মুম্বাই হতো। তো হয়তো ফাইন্যান্সিয়ালি আর পজিশনালি আমি অনেক উপরে থাকতাম। বাট এই পার্টিকুলার জিনিস আর একটা রিজন আছে, ক্যালকাটা অ্যাটাচমেন্ট ডেফিনেটলি আছে, ফ্যামিলি আছে, বাট মোর ওভার 50-60% এই যে ক্রিকেট দিয়ে যে কানেকশনটা আছে, এর জন্যই এই দেখতে পাচ্ছ জুইস মেটসা প্রাইভেট লিমিটেড। একটা রিজন এটাও হতে পারে কি এটা আছে যে কোনোভাবে স্টেবল করতে পারি। তারপর আমার ছেলেও খেলে, ওকেও একটা ফোরাম দিতে হবে। তো পরিবেশটা যখন ওই 20 বছরে যদি আমি এই জিনিসটা ছেড়ে দিতাম বা কোনো একটা ওষুধ পেয়ে যেতাম যেটা আমার ক্রিকেট অ্যাটাচমেন্ট ছেড়ে দিত, তাহলে হয়তো ফিনান্সিয়ালি আমার অনেক, প্রফেশনালি আমার অনেক উন্নতি হতো। বাট ঠিক আছে, যা উপরওয়ালা দিয়েছে তার জন্য অনেক থ্যাঙ্কস। ক্রিকেট তোমার ব্যক্তিগত জীবনকে বা জীবনে কি শিখিয়েছে? হ্যাঁ, অনেক কিছু শিখিয়েছে, মাঠের বাইরে অনেক কিছু শিখিয়েছে। সব থেকে বড় জিনিস যেটা ক্রিকেট দিয়ে আমি শিখেছি, এটা হচ্ছে ডিসিপ্লিন। সেকেন্ড জিনিস আমি শিখেছি, তুমি আজকে কি আছো বা কালকে কি ছিলে সেটা ইম্পর্টেন্ট নেই, তুমি আজকে কি আছো। এভরিথিং মানে সবসময় নিজে থেকে আমি নিজেকে কম্পেয়ার করেছি আর আমি কিভাবে বেটার হব। সেকেন্ড জিনিস, লাইফের যত প্রেশার আছে কিভাবে ওটাকে অ্যাবজর্ব করে ওর সলিউশন গুলো বের করতে হবে, আমার মনে হয় যেটা আমি ক্রিকেট থেকেই শিখেছি। ঠিক আছে, কোন ক্রিকেটার আছে যার সাথে আর একবার চাইলেও খেলতে চাইবেন? অবভিয়াসলি আমার প্রিয় ক্রিকেটার বিনোদ চৌধুরী। যারা যারা তোমাকে ভালোবাসে, তোমার খেলা দেখে এবং আজ আনফিল্টার শামীমের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? আমার বার্তা থাকবে তো অনেক ধন্যবাদ। আমি মনে করি কি আমরা তো খুব বড় প্লেয়ার না, কিন্তু অনেকেই আছে, একটা সন্তুষ্ট আছে কি অনেক ছেলে ইয়াং বা কিছু ক্রাউড আছে যারা ভালোবাসে, আর তাদের ভালোবাসার জন্যই এখনো আমরা অনেক মাঠে গিয়ে খেলতে পারছি। তো আমি তো কিছু বেশি ওনাদের জন্য করতে পারি না, আমি জাস্ট थैंक यू बोलते पारी सबको, जितने भी मेरा ऑडियंस, छोटे बड़े जितने भी ऑडियंस है उनको थैंक यू बोलना चाहेंगे। और थैंक यू आपका भी कि आप जिस तरह ये सारी चीजों को कैरी फॉरवर्ड कर रहे हैं। ठीक है, इससे ये पता चलता है कि नॉट ओनली दी स्टार्स, प्लेयर्स सबके हिसाब से और सबका एक ओपिनियन है। तो आपको भी बेस्ट विशेष। अनफिल्टर शमीम के हिसाब से आप जितना अच्छा काम कर रहे हैं
मैं चाहता हूं कि आप भी इसमें ग्रो करें और इसमें जितने भी साउथ कैलकाटा हो या कैलकाटा के जितने भी प्लेयर्स हैं उसको आप आगे ले जाने का काम कर रहे हैं, तो अच्छी बात है, इसको कीजिए और इसमें आपको सक्सेस मिले। और मैं तो चाहता हूं कि जितने भी लोग हैं जिस तरह के काम में भी हैं, कोई खेल रहा है तो खेलने में, कोई प्रोफेशनली अटैच्ड है किसी भी तरीके से, सबका अच्छा हो, सब मेहनत करें और सबको परिश्रम का फल मिले। मेरा मैसेज यही है सबके लिए। और जैसा आपका क्वेश्चन था कि जो भी मेरे ने पूछा कि क्या बोलना चाहते हैं, तो जितने भी मेरे चाहने वाले हैं जो मुझे थोड़ा मानते हैं उनको थैंक यू बोलना चाहूंगा और उनसे रिक्वेस्ट करना चाहूंगा कि अनफिल्टर्ड स्ट्रीमिंग को फॉलो करें। आगे चल के भी बहुत ही एक्साइटिंग प्लेयर्स के साथ इनका इंटरेक्शन होगा, ये फॉलो करेंगे, लोगों को आपके साथ रिलेवेंट इंफॉर्मेशन पहुंचाएंगे, तो हम लोग आगे बढ़ सकते हैं जब एक दूसरे को सपोर्ट करें। इनको फॉलो करने से, लाइक करने से हम लोग का कुछ भी इन्वेस्टमेंट नहीं है, बट इनको मोटिवेशन मिलेगा। मैं इनको रिक्वेस्ट करता हूँ सभी से कि इनको फॉलो करें और जैसे जैसे इनका बाइट्स वीडियोस वगैरह आते हैं आपको अच्छा लगेगा तो आप उसको लाइक और शेयर कीजिए। थैंक यू। रैपिड फायर তোমার প্রিয় মাঠ, আমার হোম গ্রাউন্ড পার্ক সার্কাস। সবচেয়ে বড় অর্জন, সব থেকে বড় অর্জন ম্যান অফ দ্য সিরিজ এনসি কাপ দুবার। দুবার। সবচেয়ে বড় আফসোস, ধানিয়াখালী সেমিফাইনাল হেরে যাওয়া। ইনজুরি হয়েছে? ক্রিকেটে কোনো ইনজুরি হয়নি আমার, যা হয়েছে ফুটবলে হয়েছে। নিয়মিত প্র্যাকটিস করেন? একদম প্র্যাকটিস কন্টিনিউস। চাপের ম্যাচ কিভাবে সামলান? মাথা ঠান্ডা রেখে উপরওয়ালাকে দোয়া করে। হারের পর কি করেন? কোন ম্যাচ হেরে গেলে তারপরে কি করেন? রিল্যাক্স করি। নেক্সট গেম, এত হেরেছি আর মানে হার নিয়ে আর চিন্তা হয় না। চিন্তা হয় না। জয়ের পর প্রথম কাকে ফোন করেন? ম্যাচ জিতে যাওয়ার পরে প্রথম কাকে ফোন করেন? এখন তো ছেলেকে বা ওয়াইফকে। ছেলেকে বা ওয়াইফকে ফোন করেন। তখন আমাদের কলকাতা বলো বা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বেস্ট ব্যাটসম্যান কে? যদি বড় প্লেয়ারের, খুব বড় প্লেয়ারের এতে দেখো তাহলে রাজ পাসওয়ান আমার প্রিয়। আর অ্যাভারেজে যদি দেখো তো ইয়াংস্টারের মধ্যে নুরু ভালো ব্যাট করছে। তোমার সেরা বোলার কে? দিবাকর। বোলার কে? সরোজ প্রামাণিক। মানে তুমি ওই লেভেলে যদি জিজ্ঞেস করছো, পুরো অল ইন্ডিয়াতে আমার মনে হয় সরোজ প্রামাণিকের কম্পারিজনে কেউ নেই। ঠিক আছে। আর যদি অ্যাভারেজে জিজ্ঞেস করছো তাহলে আমি মনে করি, এটা আমার ফিল, যদি সাকলিন কন্টিনিউয়াসলি বোলিং করে তাহলে সাকলিন। সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় কে? আমার মনে হয় পুতু সাহা। সুপার ট্যালেন্টেড, সুপার ফিনিশার, বাট মনে হয় আন্ডাররেটেড। ভবিষ্যতের তারকা কে বর্তমান জেনারেশন? সাকলিন আক্তার। পার্টনার, বেশ প্রিয় পার্টনার? প্রিয় পার্টনার ব্যাটিং এ অমিত শর্মা। কার বিরুদ্ধে খেলতে টাফ লাগে? কার বিরুদ্ধে টাফ লাগে সেভাবে সত্যি বলতে ট্রিটমেন্ট করি না, বাট একটু লেগ কাটারদের অসুবিধা হয়। বর্তমান টেনিস ক্রিকেটের মান কেমন? অনেক হাই লেভেল। হাই লেভেল, অনেক হাই লেভেল। আমি কোনোদিন ভাবতে পারিনি যে অনেক, কেউ ভাবতে পারবে না যে এই জায়গায় পৌঁছবে টেনিস ক্রিকেট। আরো আগে যাক, আরো আগে যাবে। সেরা ব্যাটসম্যান কে? ব্যাটসম্যান পিন্টু জয়সওয়াল। পিন্টু জয়সওয়াল। সেরা বোলার কে? আমার চোখে দেখা তো বিনোদ চৌধুরী। বিনোদ চৌধুরী। প্রিয় অলরাউন্ডার কে? টিলু শর্মা। টিলু শর্মা। প্রিয় অধিনায়ক? টিলু শর্মা। টিলু শর্মা। আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাকে ভালো লাগে, বিরাট আর রোহিত? এই এটা কোশ্চেন দুটোই আলাদা, কিন্তু দুটোই ভালো লাগে। দুটো। এনি ডে আই ক্যান পে এনিথিং টু ওয়াচ দেম। 2027 ওয়ার্ল্ড কাপ অবশ্যই খেলুক, আশা করি, দোয়া করি দুজনই খেলুক। ইন্ডিয়ার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। ধোনি না সৌরভ? ধোনি। মহেন্দ্র সিং ধোনি। টেনিস বল না ডিউস বল? অলওয়েজ টেনিস বল। টেনিস বল। ক্রিকেটে এখনো কোনো স্বপ্ন অসম্পূর্ণ রয়েছে? অনেক স্বপ্ন আছে যে মানে ইনকমপ্লিট আছে, সেটা নিয়ে আর ভাবি না আমি, বাট অনেক স্বপ্ন আছে ইনকমপ্লিট আছে। একটা এক্সাম্পল?
অনেকগুলো আছে, এগুলো আর কি বলবো, বললে আবার চিন্তা হবে। এই জন্য কি যা দিয়েছে সন্তুষ্ট আছে উপরওয়ালা, সব স্বপ্ন পুরো হয় না। কিছু জন্য কিছু জিনিস যেটা ভালো থাকে সেটা উপরওয়ালা দিয়ে দেয়, যেটা আমার জন্য ভালো নাই তাই জন্যই দেয়নি, সেই জন্য আমার কোনো রিগ্রেট নেই। আচ্ছা, আনফিল্টার সামিন দর্শকদের জন্য কি বলবেন? আমি এটাই বলবো কি দর্শক ফলো করুক, তুমি ভালো কাজ করছো, তুমি আরো ভালো কাজ করো, ভালো ভালো প্লেয়ারদেরকে আগে নিয়ে আসো, নিজের কন্টেন্ট গুলো আনবায়াস রাখো। ক্রিকেটের জন্য যেটা ভালো হয়, সেটা টেনিস ক্রিকেটের জন্য ওটা চেষ্টা করো। আর স্পেশালি আমাদের সাউথ ক্যালকাটা ক্রিকেটের জন্য যেটা ভালো হয়, আমি চাই আরো ওপেন টু অল টুর্নামেন্ট হোক। এত সুন্দর সুন্দর টুর্নামেন্ট হচ্ছিল, সেগুলো সব বন্ধ ফিরে আসুক। ফিরে আসে। আর বেশি খেললেই লোকজন প্লেয়াররা বেশি বেরোবে। তো এটার আমার রিকোয়েস্ট আছে, যত অর্গানাইজার এবার প্যাকার আছে তারা আবার সাউথ ক্রিকেটকে একটু রিফর্ম ভাবে নিয়ে আসে। আচ্ছা, ফেয়ার না খেলে তো বাইরে বেরোতেই পারবে না। আমি একটাই কথা বলছি যে রিফর্ম করতে হবে, ক্রিকেট ইজ ক্রিকেট, ঠিক আছে? তো চাক বল কে সরাতে গেলে অনেক পরিশ্রম করতে হবে। যদি মোগরাহাটের ছেলেরা বাইরে খেলতে চায় তাদেরকে পরিশ্রম করতে হবে। আমাদেরকে এমনি কিছু নাই ওরা করতে পারে না, বাট এই মেন্টালিটি থেকে বের হতে হবে কি চাক বল ইজ নট আ ফিউচার। এখন খেলাগুলো লাইভ হচ্ছে, যত খেলা লাইভ হচ্ছে ওখানে এই ছোড়াছুড়ি খেলাটা চলবে না। যদি ওরা বেরোতে চায় তাড়াতাড়ি, মানে অনেক লেট হয়ে গেছে, আমি ভাববো অবশ্যই। যে ওদেরকে এই জিনিসগুলো জানা কথা কি ভাই আমাদেরকে কিছু করতে গেলে, আর এগুলো প্র্যাকটিস, ঠিক আছে? তো প্র্যাকটিস করলেই আমি দেখেছি অনেক চাক বোলাররাও আছে যারা এখন আজকের ডেটে ফেয়ার বল করতে পারে, হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? তো জাস্ট এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসা, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি ভালো হবে ওদের জন্য। তো আজকের আমাদের এই পডকাস্ট এপিসোডটা এই পর্যন্ত আমরা সমাপ্ত করছি। তো ধন্যবাদ মনিদাকে, যে আমার সঙ্গে সময় দিয়েছে। ও সবাইকে বলবো আমার পেজটাকে ফলো করো, ও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আরো আমি নিয়ে আসবো সিরিজ, তো আমার সঙ্গে থাকো। আজকের দিনের জন্য এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। প্যাশন, লোকাল ক্রিকেট, লোকাল প্রাইড, প্রতিটা গল্প একদম আনফিল্টার্ড ভাইব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, থাকো সঙ্গে প্রতিক্ষণ। অনফিল্টার স্যামিম, ক্রিকেটের নতুন দিগন্ত।